2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা, আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হওয়ার শঙ্কা। গাজীপুরে কর্তৃপক্ষের নাকের ডগায় কাটা হচ্ছে শাল গাছ। 2 দশকে অসাধু চক্রের হাতে 14% সংরক্ষিত বন উজাড়। মাফিয়ারা আমাদের দৌড়িয়ে নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে। বৈধতা না পেয়ে লিবিয়া থেকে ফিরলেন 309 বাংলাদেশি। টেকনাফের পাহাড়ে অপহৃত রোহিঙ্গা সহ 44 নারী শিশু উদ্ধার। সুনামগঞ্জ, নরসিংদী সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন, 19 যাত্রীর মৃত্যু। এবং শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগের দরই চড়া। ফুলকপি, বেগুনের দাম আকাশ ছোঁয়া, স্থিতিশীল মুরগি ও মাছ। স্বাগত এখন দুপুরে, সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। 2027 সাল থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে সরকার, কিন্তু শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না করে নতুন কারিকুলামের দিকে গেলে সেটাও ব্যর্থ হবার শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষাবিদরা। এদিকে কারিকুলাম বাস্তবায়নের আগে পাইলটিং প্রক্রিয়ায় যাবে কিনা সেটা নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় এনসিটিবি। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। আমার সোনার কারিকুলামকে বলা হয় শিক্ষার সংবিধান। সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র পরিচালিত হয়, তেমনি কারিকুলামকে ঘিরে দেশের পুরো শিক্ষা ব্যবস্থা। আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠবে তার পুরো রূপরেখা থাকে সেখানে। বাংলাদেশ জন্মের পর থেকে এখন পর্যন্ত কারিকুলাম পরিবর্তন হয়েছে বহুবার। যখন যে সরকার ক্ষমতায় এসেছে সে সরকারই তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে শিক্ষা ব্যবস্থাকে। বহুমুখী শিক্ষায় কাঙ্ক্ষিত দক্ষ জনগোষ্ঠীও তৈরিতে রয়ে গেছে দুর্বলতা। সবশেষ পতিত আওয়ামী লীগ সরকার প্রণীত শিক্ষাক্রমে যা স্পষ্ট হয়ে ওঠে, সক্ষমতা ছাড়াই তড়িঘড়ি করে সম্পূর্ণ নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়া হয়। দিন শেষে লেজে গোবরে অবস্থায় ব্যর্থ হয় সেই অপরিকল্পিত কারিকুলাম। এই কারিকুলামটা ক্যারি করবে কে? শিক্ষক। ওইরকম ইনফ্রাস্ট্রাকচার ছিল না বলেই কিন্তু এই কারিকুলামটা ফেল করেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সেই কারিকুলাম বাতিল করে ফিরে যায় 2012 সালের পাঠ্যক্রমে। এই অবস্থায় 2027 সাল থেকে শ্রেণীকক্ষে আবার নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফিনল্যান্ড, স্কটল্যান্ড, চীন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও কেনিয়ার কারিকুলাম পর্যালোচনা করছে এনসিটিবি। কিন্তু সেই নতুন কারিকুলাম প্রণয়নের কাজ এখন কতদূর? কারিকুলাম ডেভেলপমেন্টের অনেকগুলো স্টেজ আছে। চাহিদা নিরূপণ বা আমার পরিস্থিতি পর্যালোচনা যে জায়গাটা আছে, এই জায়গাটার কাজ চলছে। সবারই মতামত এখানে গ্রহণ করা দরকার। সেই গ্রহণ করার লক্ষ্যে আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজগুলি চলছে। কিন্তু কোন ভিত্তিতে তৈরি হচ্ছে আবারও নতুন কারিকুলাম? শিক্ষাবিদরা বলছেন, শিক্ষা কমিশন গঠন এবং শিক্ষানীতি ঠিক না করেই কারিকুলাম করলে তা আবারও মুখ থুবড়ে পড়বে। প্রাথমিক শিক্ষা কোন পর্যন্ত থাকবে, কি শেখানো হবে না হবে, পুরো দিক নির্দেশনা থাকবে হলো শিক্ষা নীতিতে। এই জিনিসগুলো করার জন্য সবার আগে দরকার হলো একটা এডুকেশন কমিশন। আমি 5টা দেখে একটা কারিকুলাম বানাই ফেললাম, এতে হবে না। ইনসাইটটা লাগে, ইনডেপথটা লাগে। নির্বাচিত সরকারের অধীনে কারিকুলাম তৈরির পরামর্শ আরেক শিক্ষাবিদের। তড়িঘড়ি নয়, সক্ষমতা বাড়িয়ে 2028-এ নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা যেতে পারে। একমুখী শিক্ষার প্রতি গুরুত্ব দিতেও আহ্বান তার। যেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা ব্যবস্থা একটি আমব্রেলার নিচে আসবে এবং বেসিক কতগুলো সাবজেক্ট
সেই সাবজেক্টগুলো সবাই পড়বে। দেখুন, কওমি মাদ্রাসা নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, কওমি মাদ্রাসা থাকবে, এটা ছিল, ধর্ম ওখানে পড়ানো হবে, কিন্তু এর অর্থ এই না যে আমাদের ন্যাশনাল কারিকুলামের একটা বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স এই সাবজেক্টগুলো ওখানে পড়ানো হবে না। দেশের প্রাথমিক থেকে উচ্চশিক্ষায় এমন পরিবর্তন প্রয়োজন যা হবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী, একই সাথে বাংলাদেশের বাস্তবতাই বাস্তবায়নযোগ্য। সেই সাথে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো, উপকরণ সহ নানান সংকট রয়েছে, সেখানেও সক্ষমতা বাড়ানোর তাগিদ শিক্ষাবিদদের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর ও কালিয়াকৈরে বন বিভাগের নাকের ডগায় অবৈধভাবে কাটা হচ্ছে শাল গাছ। ঝুঁকিতে পড়েছে বিস্তৃত বনভূমি। পরিসংখ্যান বলছে গত 2 দশকে অসাধু চক্রের দৌরাত্ম্যে উজাড় হয়েছে 11 থেকে 14% বন। যদিও বন বিভাগ বলছে এ বিষয়ে কঠোর অবস্থানে তারা। জামাল খানের তোলা ছবিতে বিস্তারিত জাবেদ আব্দুল্লাহর প্রতিবেদনে। ফরেস্ট অফিসার থাকে, তারা তো সবসময় আর দেখছেন সম্ভব না, ওই ফাঁকে কেটে ফেলে। 50 টাকা আসলে কেটে লাইছি, বাড়ি ঘর হয়ে গেছে। এইভাবে মনে করেন যে বন কমে গেছে। রাজধানীর নিকটবর্তী গাজীপুর জেলা জুড়ে রয়েছে অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প। এর মাঝেও সবুজের দেখা মেলে কোথাও কোথাও। দেশের 64টি জেলার মধ্যে 33টিতে রয়েছে বনভূমি, যার মোট আয়তন প্রায় 63,64,000 একর। এর মধ্যে অন্যতম জেলা গাজীপুরের শ্রীপুর রেঞ্জের অধীনে সদর, শিমলাপাড়া, কাউরাইদ, রাথুরা সহ 7টি বিটে বনভূমির পরিমাণ 24,271 একর। অভিযোগ রয়েছে একটি শক্তিশালী চক্র বন বিভাগের গাছ কাটছে নিয়মিত, সাবার করছে একরের পর একর এলাকা। সত্যতা অনুসন্ধানে গেলে দেখা যায় বনের ভিতরটা ফোকলা হয়ে আছে, অথচ বাহির থেকে তা বোঝার উপায় নেই। অনেক সময় চুরি টুরি করে কেটে নেতা হতে আছে, প্রতাপশালী লোক আছে, যার যেটা দরকার লাগে কাটে নেয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে করাতকল লাইসেন্স বিধিমালা 2012-তে বলা হয়েছে বনভূমির সীমানার 5 কিলোমিটারের দূরত্বে ও সিটি কর্পোরেশন, পৌরসভার 2 কিলোমিটার আওতাভুক্ত এলাকায় করাতকল স্থাপন করা যাবে না। কিন্তু প্রভাবশালীরা বনের পাশেই দেদারসে গড়ে তুলেছে অবৈধ করাতকল। অভিযোগ রয়েছে এখানেই গাছ চিরাই করা হয়। স্থানীয়রা বলছেন এভাবেই দিনের পর দিন উজাড় হচ্ছে বনভূমি। বনের ভিতরে নিষিদ্ধ, যেহেতু ওই হিসাবে এখানে থাকাটা ঠিক না। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এরা শাল গাছ কাটে। এই নিয়ে শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক কোনো মন্তব্য করতে রাজি হননি। রাত 3টা-2টার সময় কাটে, নিষেধ করা আছে আমাদের এসিএফ স্যার, আমাদের যে ঢাকা ডিভিশনে এসিএফ আছে, এসিএফ স্যার উনি হচ্ছে আমাদের প্রশ্নগুলো সংগ্রহ করতে। সংরক্ষিত বনভূমির এই শালগাছ বিক্রি হয় রাজধানীর বিভিন্ন স্থানে। তারই খোঁজ নিতে আমাদের গন্তব্য এবার শনিরাখায়। সারি সারি সাজানো এই গাছগুলো এসেছে গাজীপুরের বিভিন্ন বনভূমি থেকে। আমরা তো রানি নাই, হারা দিয়া যায় না। বড় বড় কোম্পানি যারা শত শত বিঘা একসাথে দখল করে ফরেস্টের মাধ্যমে, যেভাবে এটা আমরা জানি না, ওই বলে ব্যাপার। আর আমাদের ওরা ওদের 10 বিঘা, 5 বিঘা, 1-2 বিঘা ওরা ওইভাবে পারমিট করে ওইভাবে কেটে যায়। এনকা কাম ধরো 4 লাখ টাকার মতন গাছ আছে। পলিটিক্স এখানে কাজ করে, তারা কিন্তু নির্বিচারে গাছ কাটার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক বলেন, এতে তাপ প্রবাহ বৃদ্ধি পাবে, বায়ুমণ্ডলে অক্সিজেন স্তর নেমে যাবে। যে লোকাল ক্লাইমেটটা কিন্তু তখন বিরূপ প্রতিক্রিয়া তখন দেখা দিবে সেখানে। পাশাপাশি সেটা তো যেটা বললাম যে এখানে বৃষ্টি কম হবে, সেখানে খরা দেখা দিবে। পিওর যে কার্বন ডাইঅক্সাইড মানে সে যখন ট্র্যাপ করে নেয়, বিনিময়ে কিন্তু সে পিওর অক্সিজেন আপনাকে দিচ্ছে, সেই অক্সিজেনটা কিন্তু মানুষ ভালোভাবে পাবে না। আর প্রধান বন সংরক্ষক জানান, বনভূমি কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকার পুনঃবনায়ন প্রকল্প হাতে নিয়েছে। গাজীপুরে আমি তো বলবো যে সাম্প্রতিক 1 বছরের মধ্যে আমরা বেশ অনেক বনভূমি, আমরা এটা বিভিন্ন স্থানীয় প্রশাসন, পুলিশ, যৌথ বাহিনীর সহায়তায় আমরা কিন্তু বেশ একটা বড় অ্যামাউন্টের বনভূমি গাজীপুর থেকে আমরা পুনরুদ্ধার করে সেখানে আবার আমরা পুনঃবনায়ন করেছি। বনভূমি রক্ষায় বন সংলগ্ন এলাকায় যারা বসবাস করেন তাদের দায়িত্ব সবচেয়ে বেশি বলেও উল্লেখ করেন তিনি। অধিদপ্তর হিসেবে দায়িত্ব আছে
জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। সংলগ্ন যে মানুষগুলো আছে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী অবৈধ ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে পাঠিয়েছে লিবিয়ার সরকার। ত্রিপোলির মিচিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে সকাল 8:30টায় তারা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। দীর্ঘদিন পর স্বজনদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে পরিবার। প্রবাসীরাও জানান তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা প্রতারণার গল্প। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। রঙিন স্বপ্ন নিয়ে ২২ মাস আগে লিবিয়া গিয়েছিলেন যশোরের হাফিজুর রহমান। বছরখানেক কাজ করার পর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হারাতে হয় ডান হাত। কর্মহীন হয়ে হাফিজ যখন অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে, তখন একদল লিবিয়ান তাকে তুলে নিয়ে দাবি করে মুক্তিপণ। পরিবার খবর পেয়ে তার মুক্তির জন্য পরিশোধ করে 9.5 লাখ টাকা। এরপর দূতাবাসের সহযোগিতায় শুক্রবার দেশে ফিরে এই হতবাগা প্রবাসী। মাফিয়ারা আমাদের দইরা নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে, তালা ভেঙে 4টা গুলি করে তারপরে আমার ধইরা নিছে। 7 জনকে তুলে নিয়ে গিয়ে মনে করেন যে 70 লক্ষ টাকা দাবি করছে। হাফিজের মতো চার্টার্ড ফ্লাইটে শুক্রবার দেশে ফিরেছেন 309 জন লিবিয়া প্রবাসী। ত্রিপোলির মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত 8টায় লিবিয়া ছাড়েন তারা। এদের সিংহভাগেই সেখানে অবৈধভাবে প্রবেশ করেছিলেন। দালালের হাত ধরে দুবাই, কাতার ও মিশর হয়ে লিবিয়া যান তারা। দেশে ফেরা প্রবাসীরা তাদের সাথে ঘটে যাওয়া নানা ঘটনার বর্ণনা করেন বিমানবন্দরে। বেঙ্গাজি, ত্রিপলি, যে মিশরটা যেটা আছে সব জেলেই বাংলাদেশ পাবে। তেল খাইতে আইছি, ধরা পড়ছি মাফিয়া আর ইসে অনেক খারাপ। এখানে খুব কষ্ট আসলাম, রাস্তায় পারব না, খুব কষ্ট কাজ করছি, দেশের পরিস্থিতি বুঝছি। দালালের মাধ্যমে বৈধভাবে গেছিলাম, আমাদের ওখানে কাজ দেওয়ার কথা ছিল কারফেক্টের। 4 মাস কাজ দিয়ে 3 মাসের টাকা দিয়েছে, পরের মাসে আপনার টাকাও দেয় না, খাবারও দেয় না আমাদের। লিবিয়া প্রবাসীদের দেশে ফেরার খবরে সকাল থেকে পরিবারের সদস্যরা জড়ো হন শাহজালাল বিমানবন্দরে। তাদের চোখে মুখে ছিল বিষণ্ণতা। অনেকেই জানান তাদের কষ্ট ও স্বজনদের সাথে হওয়া প্রতারণার গল্প। বাংলাদেশ থেকে দুবাই গেছে, দুবাই থেকে ত্রিপলি গেছে, ত্রিপলি থেকে ত্রিপলি বেঙ্গাজি থেকে ত্রিপলি গেছে। যাওয়ার পর স্যার ওই দালালে নিয়ে বেশ চালাইছে মাফিয়ার কাছে, ঠিক আছে। লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানায়, লিবিয়ার ত্রিপলি, বেনগাজি ও মিশরাতা অঞ্চলে এখনও আটক আছেন অনেক বাংলাদেশি। তাদের দেশে পাঠাতে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সাথে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্নের ঘুরেই তাদের এমন মৃত্যুযাত্রা। গত 17 সেপ্টেম্বর ও 9 অক্টোবর ত্রিপলি থেকে ফিরেছেন অনিয়মিত 485 জন বাংলাদেশি। দেশটির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক আছেন আরও 292 জন বাংলাদেশি। লিবিয়া সরকার ও IOM এর সার্বিক সহযোগিতায় চলতি মাসে আরও 3 দফায় অনিয়মিত লিবিয়া প্রবাসীরা দেশে ফিরে আসার কথা রয়েছে। অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রতিনিয়ত স্বপ্নভাঙা গল্প নিয়ে দেশে ফিরছেন বাংলাদেশিরা। কখনো নিখোঁজ, কখনো আটক কিংবা মৃত্যু। স্বজনদের আহাজারি কবে শেষ হবে, কবে বন্ধ হবে এই মরণযাত্রা? অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, সেক্ষেত্রে সচেতন হতে হবে গ্রাম পর্যায় থেকেই। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পিরিচ ভাঙা পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। বাংলাদেশ কোস্টগার্ড জানায়, পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণের জন্য বন্দী করে রাখা হয়েছিল তাদের। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হওয়া 44 জনকে বর্তমানে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। ছুটির দিনে 4 জেলায় সড়কে ঝরল 9 প্রাণ। সুনামগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে পর্যটকবাহী বাস খাদে পড়ে মৃত্যু হয়েছে মামের। আহত হয়েছেন অন্তত 10 জন। আর নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজি বাইকের চালকসহ প্রাণ গেছে 3 জনের। এদিকে ফরিদপুরের ভাঙাগামী একটি বাস দুর্ঘটনায় পড়লে পরবর্তীতে পেছন থেকে ট্রাকের ধাক্কায় সেই বাসের 2 যাত্রীর মৃত্যু হয়। এছাড়া 2 বাইক ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে যশোরে মৃত্যু হয় 2 মোটরসাইকেল আরোহীর। বিস্তারিত প্রতিবেদনে।
ঢাকা সেজুতি পরিবহনের বাসে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের 11 উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে যাচ্ছিলেন সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। বাসটি শুক্রবার ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় মঞ্জুরা আক্তার ও তার 10 বছরের মেয়ে আয়েশা সিদ্দিকার। আর আহত হন আরও অন্তত 10 জন। শুরুতে স্থানীয়রা উদ্ধার শুরু করলেও পরে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ খুলাইয়া কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে হয় ভোরবেলার দিকে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে বাসটা শেষরায় অনেকখানি সামনে আই না, এই জায়গায় বাসটা উল্টে গেছে। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। স্বজনরা জানায় রাতে ইজি বাইক দিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সাইম মিয়া, সাব্বির হোসেন ও অটোরিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় সিয়াম মিয়ার। আহত 2 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় তাদের। ফরিদপুরের ভাঙায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রীর। পুলিশ জানায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী যমুনা লাইনের একটি বাস সামনে থাকা একটি ট্রাকে ধাক্কা দিলে সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বেশ কিছু যাত্রী নেমে বাসের সামনে অপেক্ষা করছিল। এ সময় আরেকটি মালবাহী ট্রাক এসে বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা 2 যাত্রী নিহত হন। আহত হন বেশ কয়েকজন। এদিকে যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। শামীমা রহমান শাম্মী, এখন। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন লেগে অন্তত 19 যাত্রীর মৃত্যু হয়েছে। ভোরে এই দুর্ঘটনা ঘটে। বাসটি 40 যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। এই ঘটনায় 20 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। আরও জানাচ্ছেন সঞ্জিদ ইসলাম তন্নি। শুক্রবার মাঝরাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় কাভেরি ট্রাভেলসের একটি ভলভো বাস। ভোর 3:30টার দিকে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার উলিন্দাকোন্ডা এলাকা অতিক্রম করার সময় উল্টো দিক থেকে আসা একটি মোটরসাইকেল বাসটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি বাসের নিচে আটকে গেলে মুহূর্তেই তাতে আগুন ধরে যায়। 2 থেকে 3 মিনিটের মধ্যে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। Caught fire in minutes, hardly 2-3 minutes, because we have a witness here who was coming from the opposite direction and he ran to rescue but couldn't rescue because within minutes the bus exploded. বাসের চালক ও বাসের কর্মী সহ 40 জন যাত্রী ছিল। আগুন লাগার পর অন্তত 20 জন যাত্রী বাসের জানালা ভেঙে লাফ দেয়। আর বাকিদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিছু মরদেহ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে তেলেগু দেশম পার্টির এমপি। ফরেনসিক টিম মরদেহগুলোর পরিচয় শনাক্ত ও আগুন লাগার কারণ জানার চেষ্টা করছে। এদিকে দুর্ঘটনার পরপরই বাসের চালক সেখান থেকে পালিয়ে যায়। আর বাসের ফিটনেস যাচাই করতে কাগজপত্র খতিয়ে দেখার কথা জানান অন্ধ্রপ্রদেশের পরিবহন মন্ত্রী। বাসটি যাত্রী পরিবহনের সময় গেল 2 মাসে নিয়মকানুন অনুসরণ করেছিল কিনা সে বিষয়েও তদন্ত করা হবে। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা। শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও ওয়াইএসআরসিপির প্রেসিডেন্ট জগনমোহন রেড্ডি ও তেলেগু দেশম পার্টির জেনারেল সেক্রেটারি লোকেশ নারা। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে যে নেসেট বিল পাশ হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে জাতিসংঘের
2004 রেজুলেশন সহ আন্তর্জাতিক সমস্ত আইন ও সনদ অমান্য করেছে দেশটি ফিলিস্তিনের উপর দখলদারিত্ব অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এসব উল্লেখ করা হয়। বাংলাদেশ বলছে পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের কোনো ভূমির উপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। একই সঙ্গে বাংলাদেশ গেল বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টামূলক মতামতকে স্বাগত জানিয়েছে। সেখানে আইসিজে বলছে ইসরায়েলের ক্ষুধা ও অনাহারকে যেভাবে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে তা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এর জন্য দেশটিকে বিচারের আওতায় আনা যায়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সাল পূর্ব সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। এনসিপি থেকে পদত্যাগ করেননি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তার পদত্যাগ গুঞ্জনের পর এমন দাবি করেছে দলটি। বৃহস্পতিবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে পদত্যাগের খবরকে ভিত্তিহীন দাবি করা হয়। বলা হয়, নাসির উদ্দিন পাটোয়ারি দলের সঙ্গেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে। এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ রাতে ফেসবুকে এক পোস্টে লেখেন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির পদত্যাগের সংবাদ গুজব ছাড়া কিছুই নয়। অসত্য ও ভিত্তিহীন খবরের নিন্দা জানান তিনি। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরা নবভাঙ্গা পার্কে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি কথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল জানান, জুলাই সনদে সবাই ঐক্যমত পোষণ করেছে। কিছু দল এখনো স্বাক্ষর না করলেও তাদের সম্মতি রয়েছে। তাদের রক্তের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা তাদেরকে স্যালুট করি। আমাদের এই জাতি সারা জীবন তাদেরকে মনে রাখবে এবং এই বাংলাদেশ যতদিন আছে এই জুলাই 36 স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভ সারা জীবন থাকবে। শীতের বার্তায় সরবরাহ বেড়েছে সবজির, তবে অসময়ের বৃষ্টির প্রভাবে দাম এখনও পুরোপুরি কমেনি। বেশিরভাগ সবজির দাম এখনও ক্রেতাদের নাগালের বাইরে। কারণ বাজারে ঘুরে দেখা গেছে বড় আকারের একটি ফুলকপি বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়। আকাশছোঁয়া গোল বেগুনের দরও বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকা কেজিতে। এছাড়াও প্রকারভেদে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 100 টাকা কেজি দরে। অন্যদিকে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। বিক্রেতারা বলছেন, উৎপাদন কমে যাওয়ায় বাজারে স্বস্তি ফিরতে সময় লাগবে আরও 2 থেকে 3 সপ্তাহ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। উষ্ণ বাতাসে শীতের আগমনী বার্তা। বাজারে শীতের আগাম সবজি প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে সময় এসেছে নতুন ঋতুর। তবুও বাজারে যেন শীতের পরিপূর্ণ ছোঁয়া এখনো লাগেনি। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে আগাম শীতের সবজি আসায় দাম কিছুটা কমলেও এখনও পুরোপুরি ক্রেতাদের হাতের নাগালে আসেনি। সরবরাহ কিছুটা বেড়েছে, তবে বৃষ্টির প্রভাবে আগাম ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির পরিমাণ কম। 20 থেকে 40 টাকা কমে বেগুন, ঢেঁড়স, চিচিঙ্গা, করলা, পটল, ধুন্দল, টমেটো থেকে শুরু করে শিম, বেশিরভাগ সবজির দাম এখন কেজি প্রতি 50 থেকে 120 টাকার মধ্যে। এই যে গত সপ্তাহে শসা বিক্রি করছে 80 টাকা, এখন মাত্র 50 টাকা কেজি। এই যে বেগুন, এটা বাজার শ্রেষ্ঠ বেগুন 120 টাকা কেজি। আর বটবটি গত সপ্তাহে ছিল 150 টাকা কেজি, এখন বটবটি মাত্র 80 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কাঁচা সবজির দাম অনেক কমছে। ছোট আকারে ফুলকপি, বাঁধাকপি মিলছে 30 থেকে 40 টাকায়, তবে বড়গুলো বিক্রি হচ্ছে 100 টাকায়। এদিকে গোল বেগুনের দাম এখনও আকাশ ছোঁয়া, বিক্রি হচ্ছে 280 টাকায়। দেশি মরিচের দেখা নেই বললেই চলে। বাজার দখল করে আছে ভারতীয় মরিচ, যা বিক্রি হচ্ছে প্রায় 200 টাকা কেজি দরে। এগুলো সব হলো ইন্ডিয়ার আমদানি, কিন্তু আর বাংলাদেশের মরিচের আমদানি অনেক কম। সবজির সঙ্গে তাল মিলিয়ে টক ফলের বাজারেও এসেছে নতুন মৌসুমের রং। জলপাই 60 আর আমলকি বিক্রি হচ্ছে 240 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন, দেশীয় উৎপাদন কমে যাওয়ায় এবং আমদানি নির্ভরতা বাড়ায় সবজির দাম কমতে আরও কিছুটা সময় লাগবে। 240 টাকা কেজি আমলকি কেজি এবং 60 টাকা কেজি জলপাই আর 80 টাকা কেজি আমরা, বরিশালের আমরা। তবে ক্রেতারা বলছেন, দাম কমলেও এখনও আগের মতো স্বস্তিতে কেনাকাটা করতে পারছেন না তারা। পুরোপুরি আশা সরবরাহ শুরু হয় নাই, মাত্র শীতের সবজি আসতেছে।
তুলনামূলক দাম অনেক কম। সবজির পাশাপাশি মাছের বাজারেও দেখা গেছে দামের তারতম্য। রুই, কাতল, তেলাপিয়া বিক্রি হচ্ছে 400 থেকে 500 টাকায়, আর বড় নদীর পাঙ্গাস মাছ মিলছে 1200 টাকা কেজি দরে। তবে বিক্রেতাদের দাবি, বেশিরভাগ মাছের দাম 50 থেকে 100 টাকা পর্যন্ত কমলেও ক্রেতা উপস্থিতি তেমন একটা নেই। রুই মাছ, কাতল মাছ কেজিতে 50 থেকে 100 টাকা কম, 400 টাকা কেজি বর্তমানে। কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির বাজারে। 20 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 160 টাকায়, সোনালী 280, আর দেশি মুরগি মিলছে 550 টাকায়, আর ডজন প্রতি ডিম মিলছে 130 টাকায়। প্রকৃতি শীতের দোরগোড়ায়, বাজারও ধীরে ধীরে নিচ্ছে নতুন রূপ। সরবরাহ বাড়লেও দাম আরও শীতল হবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের। শাহরিয়ার পুলক, এখন ঢাকা। রাজধানীর বাইরেও ছুটির দিনে বাজারে শীতের সবজি ওঠায় কমেছে দাম। সরবরাহ ভালো থাকায় মাছের দাম কিছুটা কমেছে। ময়মনসিংহের মেছুয়া বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলার মতো শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। সব ধরনের সবজির দাম মানভেদে কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে মৌলভীবাজারেও কমেছে সবজির দাম, কেজিতে দাম কমেছে 15 থেকে 20 টাকা। এদিকে সৈয়দপুরের মাছ বাজারে চাষের মাছ ও সামুদ্রিক মাছের দাম কিছুটা বাড়লেও কমেছে চিংড়ি সহ বেশ কিছু দেশি মাছের দাম। সিলেটের পাইকারি বাজারে দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমলেও খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে আগের দামে। এছাড়া চট্টগ্রামের বাজারে অধিকাংশ মশলা পণ্যের দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মশলার দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বাইগনের দাম কমছে, লাউর দাম কমছে, হসার দাম কমছে, সব দামই কমছে। ঢেঁড়সের দাম কমছে, করলার দাম কমছে, সব জিনিসের দামই কমছে। সিম 160 টাকার মধ্যে সিম আজকে হচ্ছে 80 টাকা কেজি, 80 টাকা 70 টাকা কেজি, কাঁচামরিচ 130 টাকা কেজি। ওইটা তরকারি আরো কমে আছে, 30 টাকা কেজি। এই সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম বেশ নিম্নমুখী, যেমন কাঁচামরিচ, তারপরে সিম, ইত্যাদি এখন একটু দাম কম। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের পদচারণায় মুখর কক্সবাজার সাগর পার। জমে উঠেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন ছুটির দিনে পর্যটক সমাগম কেমন দেখছেন এবং হোটেল মোটেলের বুকিং কত ভাগ নিশ্চিত হয়েছে? ম্যাম, হোটেলগুলোতে 60 থেকে 70% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে বলে হোটেল মালিকরা আমাদের জানিয়েছেন, এবং সকাল থেকে আমরা আসলে সৈকতের যে চিত্র দেখেছি, একেবারে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা সৈকতের সুগন্ধা পয়েন্টে দেখেছি। তবে এই মুহূর্তে যেহেতু বেশ গরম একটি পরিবেশ আসলে বিরাজ করছে সৈকতে, এই মুহূর্তে পর্যটকদের উপস্থিতি কিছুটা কমেছে এবং অনেকে আহারে গিয়েছেন, এবং তীব্র ভ্যাপসা গরম আসলে এই মুহূর্তে যদি বলি যে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটি 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতোই আসলে এখানে অনুভূত হচ্ছে। এবং এই যে তীব্র গরম, এটি থেকে আসলে নিস্তার পেতে অনেকে স্বস্তি পাওয়ার জন্য অনেকে আমরা দেখছি যে সমুদ্র স্নানে নেমেছেন, এবং সমুদ্রের নোনা জলে আসলে যে জলকেলি, সেটির মাধ্যমে তারা স্বস্তি খোঁজার যে চেষ্টা সেটি করছেন। সৈকত জুড়ে সকাল থেকে প্রচুর মানুষের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি, এবং এই যে পর্যটক সমাগম ছুটির দিনগুলোতে আসলে কক্সবাজারে হয়, এই সময়টার জন্যই এখানে যারা ব্যবসা বাণিজ্য করছেন, যারা পর্যটন খাতে বিনিয়োগ করেছেন, তারা কিন্তু মুখিয়ে থাকেন এই ছুটির দিনগুলোর জন্য। এবং প্রত্যেক ছুটির দিনেই আসলে এই ধরনের ব্যাপক পর্যটক সমাগম চোখে পড়ে, এবং এটির কারণে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি কিন্তু রীতিমতো বেশ চাঙা হয়ে ওঠে। বৃহস্পতি, শুক্র এবং শনি, এই 3 দিনকে ঘিরে, মূলত শুক্র এবং শনি এই 2 দিনের ছুটিকে ঘিরেই পর্যটক সমাগমটা বেশি হয়, এবং এখানে সৈকত ছাড়াও অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সবখানে মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু বেশ বাড়ে। এবং এখানে যেসব পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য রয়েছে, এখানে যারা ভ্রাম্যমান হকার রয়েছেন, যারা ছবি তোলেন, কিংবা এখানে সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান এবং হোটেল মোটেল কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, রেস্তোরাঁ রয়েছে, এবং হোটেল, রিসোর্ট কিংবা গেস্ট হাউসগুলো, সবখানে কিন্তু একটা চাঙা ভাব এই মুহূর্তে বিরাজ করছে। এবং এই জন্য কিন্তু এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বেশ স্বস্তিতে রয়েছেন, আনন্দে রয়েছেন, সেটি আমাদেরকে জানিয়েছেন। মিম, এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। শরতের আকাশ স্থির হতে এই পঞ্চগড়ে দেখা মিলছে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত মায়াবী কাঞ্চনজঙ্ঘা। মেঘমুক্ত খোলা আকাশের উত্তরে তাকালেই ধরা দেয় এই পর্বত শৃঙ্গ, যে কারণে প্রতি বছর অক্টোবর মাস শুরু হলেই কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। বিস্তারিত লুৎফুর রহমানের প্রতিবেদনে।
হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। আকাশ মেঘমুক্ত থাকলে দূরপাহাড়ের এই সৌন্দর্য দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকেও দেখা যায় অক্টোবর থেকে ডিসেম্বরে, যার মোহনীয় সৌন্দর্য উপভোগে প্রতি বছর এই সময়ে পঞ্চগড়ে ছুটে আসেন দর্শনার্থীরা। শরতের মেঘমুক্ত আকাশে কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য দর্শনার্থীদের চোখে যেমন স্বস্তি এনে দেয়, তেমনি হৃদয়ে আনে প্রশান্তিও। আমি প্রতিদিনই সকালবেলা ফজর নামাজের পর এটা দেখার জন্য আসি, তো একদিনও দেখতে পাইনি। আলহামদুলিল্লাহ আজকে দেখে খুবই ভালো লাগতেছে। দার্জিলিং থেকে একবার দেখছিলাম, মানে অনেক মেঘ ছিল, অল্প দেখা গেছে। নেক্সট টাইম যখন গেলাম তখনও দেখতে পারিনি, সিকিম থেকেও দেখতে পারিনি। তো আজকে নিজের দেশ থেকে দেখতে পারতেছি, এটা ভালো লাগতেছে। এটা আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছে, মনে হচ্ছে খুবই কাছে, এবং আপনার বরফগুলি সূর্যের আলো পড়ার পরে আপনার লাল হচ্ছে, সাদা হচ্ছে, হ্যাঁ গোল্ডেন কালার হচ্ছে, বিভিন্ন কালার দিচ্ছে। ট্রেন থেকেই ঠাকুরগাঁও পার হওয়ার পর থেকে এটা অনেক সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাইছি। যখন সূর্যটা উঠেনি তার আগেই অনেক সুন্দর ভিউ দেখা গেছে, লাল ছিল অনেকটা। সূর্যের আলো পড়ার সাথে সাথে এই পর্বতশৃঙ্গের বরফখণ্ড রং বদলায়, কখনো পোড়ামাটির বর্ণ, কখনো শ্বেতশুভ্র, যা দেখতে পর্যটক ও পাহাড় প্রেমীরা ছুটে আসেন পঞ্চগড়ে। আমাদের দেশে আবহাওয়া ওই দেশের নেপাল বা ইন্ডিয়ার আবহাওয়া মিলিয়ে তো কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসে। আমাদের আবহাওয়া ভালো, ওদের দেশের আবহাওয়া ভালো, যার কারণে আমরা আল্লাহর রহমতে আজকে দেখতে পারছি। যে এত সুন্দর একটা দৃশ্য, মানে আসলে না দেখলে, সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত সুন্দর একটা পাহাড় পর্বত শৃঙ্খলা যে আমরা বাংলাদেশ থেকে দেখতে পাচ্ছি। আনন্দে আত্মহারা আমরা, খুবই ভালো লাগছে, মানে ওভারঅল খুবই সুন্দর ছিল। রোদ যে সাইডে পড়তেছে সেই সাইডটা জলজল করতেছে, তো এটা দেখে আসলে খুবই আনন্দিত আমরা। তো আমার ওই একটা অনুভূতি যে সুন্দরবনে সবাই নাকি বাঘ দেখতে পান, সৌভাগ্য লাগে। তো কাঞ্চনজঙ্ঘা দেখার ব্যাপারটাও তাই আর কি। কাঞ্চনজঙ্ঘার দর্শন ঘিরে জমে ওঠে স্থানীয় পর্যটন শিল্প, যা এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। টুরিস্টদের জন্য আমি ইতিমধ্যে একটি মোবাইল অ্যাপস আমরা তৈরি করেছি, যে অ্যাপসটিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে টুরিস্টরা পঞ্চগড় জেলায় কোথায় যাবেন, কোথায় থাকবেন, কীভাবে আসবেন, এই সমস্ত তথ্য নিয়ে আমাদের এই পঞ্চগড় ট্যুর অ্যাপস তৈরি করা হয়েছে। জেলা সমতলের চা বাগান, বাংলামাথা জিরো পয়েন্ট, মহারাজার দিঘি, ভিতরগড় দুর্গনগরী, মির্জাপুর শাহী মসজিদ ও বোধেশ্বরী পীঠ মন্দির সহ দর্শনীয় স্থানগুলো প্রকৃতিপ্রেমীদের কাছে টানে। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। ইসরায়েল বিরোধী বিক্ষোভে 5 জন নিহতের পর পাকিস্তানে নিষিদ্ধ হলো ডানপন্থী ইসলামিক রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইক বা টিএলপি। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ করে পাকিস্তানের মন্ত্রিসভা। এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানায়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি জানায়, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক ও প্রতিশোধমূলক, অবৈধ এবং স্বৈরাচারী। আরও জানাচ্ছেন তানভীর জনি। 2015 সালে ধর্মীয় রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের প্রতিষ্ঠিত হয় সুন্নি ইসলামীপন্থী দল তেহরিক-ই-লাব্বাইক বা টিএলপি। 2016 সালে রূপ নেয় রাজনৈতিক দলে। 2018 সালের নির্বাচনে 20 লাখের বেশি ভোট পেয়ে পাকিস্তানের চতুর্থ বৃহত্তম দলে পরিণত হয়। দলটির মূল দাবি, ধর্ম অবমাননায় যে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিতে হবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ব্লাসফেমি অত্যন্ত সংবেদনশীল বিষয়। স্থানীয় গণমাধ্যম ও গবেষকদের মতে, টিএলপির উত্থানের পর পাকিস্তান জুড়ে সহিংসতা ও ব্লাসফেমির মামলার সংখ্যা বেড়ে যায় বহুগুণ। সম্প্রতি গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের 20 দফা প্রস্তাবকে স্বাগত জানায় পাকিস্তান সহ আরব রাষ্ট্রগুলো। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিদের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় টিএলপি। গেল 10 অক্টোবর লাহোর থেকে গাজা মার্চ শুরু করে দলটি। এ সময় তাদের পদযাত্রায় বাধা দিলে পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ। এতে প্রাণ হারান অন্তত 5 জন, আহত হন বহু মানুষ। এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে পাকিস্তানের রাজনৈতিক মহলে। পাঞ্জাব সরকার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠায়। সেই আবেদনে সাড়া দেয় পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। एंटी टेररिज्म एक्ट 1997 के रूल 11B के तहत तहरीक-ए-लब्बैक पाकिस्तान पर पाबंदी लगाने का फैसला किया गया। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে টিএলপিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। 1997 সালের সন্ত্রাসবিরোধী আইনের আওতায় তাদের নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে পাকিস্তান সরকার জানিয়েছে, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের সঙ্গে বহুদিন ধরেই জড়িত। তারা দেশকে অস্থিতিশীল করে রেখেছে।
তবে কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি জানায়, সরকারের এমন সিদ্ধান্ত প্রতিশোধমূলক, অসাংবিধানিক, অবৈধ ও স্বৈরাচারী আচরণ। ইসরায়েল বিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় দলটি। पूरे पाकिस्तान में बेहतरीन मुहिम चलाई, उसके बाद फिर नेतन्याहू को दहशतगर्द कहलवाने के लिए इस्लामाबाद में लियाकत बाग से लेकर फैजाबाद के मकाम पर धरना दिया गया और वो धरना तकरीबन 5 दिन तक जारी रहा। हमसे वादा किया गया कि हम अमली तौर पर अद्वियात और खुराक गजा तरसील पहुंचाने का इंतजाम करेंगे। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারও 2021 সালে সহিংস বিক্ষোভের জেরে টিএলপিকে নিষিদ্ধ করেছিল, যদিও 6 মাসের মধ্যেই শর্ত সাপেক্ষে তা প্রত্যাহার করে নেওয়া হয়। 4 বছরের মাথায় তেহরিক ই লাব্বাইক আবারও নিষেধাজ্ঞায় পড়ল। তানভীর জানি, এখন বিশ্ব। আইন ও গণতান্ত্রিক ধারায় পরিবর্তন সহ বেশ কিছু দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পেরুর জেনজি বিক্ষোভকারীরা। তাদের প্রস্তাবিত দাবির মধ্যে অন্যতম কংগ্রেসের পরিবর্তন, আইন প্রণেতাদের পুনর্নির্বাচন ব্যবস্থার অবসান ঘটানো, দ্বিকক্ষীয় ব্যবস্থা বাতিল করা এবং গণভোটের অধিকার পুনরুদ্ধার করা। একই সাথে সরকারের চাপ সত্ত্বেও বিক্ষোভ করার সাংবিধানিক অধিকার চেয়েছে তারা। এক সংবাদ সম্মেলনে জেনজিদের আন্দোলন মুখপাত্র এই ঘোষণা দেন। দেশটির তরুণ প্রজন্মের এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা জানিয়েছে পরিবহন চালক, ব্যবসায়ী, সাধারণ মানুষ। সরকারের সীমাহীন দুর্নীতি ও আর্থিক কেলেঙ্কারি এবং অর্থনৈতিক অস্থিরতায় হতাশ দেশটির নাগরিকরা। শেষ করবো এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 2027 থেকে প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম চালুর পরিকল্পনা, আগে শিক্ষানীতি চূড়ান্ত না করলে ব্যর্থ হওয়ার শঙ্কা। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, মাগুরা জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাফিয়ারা আমাদের দরিয়া নিয়ে গেছে, আমার ঘরে 4টা গুলি করছে, আমার ঘরে তালা ভাঙছে। বৈধতা না পেয়ে লিবিয়া থেকে ফিরলেন 309 বাংলাদেশি। টেকনাফের পাহাড়ে অপহৃত রোহিঙ্গা সহ 44 নারী শিশু উদ্ধার। সুনামগঞ্জ, নরসিংদী সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি। ভারতের অন্ধ্রপ্রদেশে চলন্ত বাসে আগুন, 19 যাত্রীর মৃত্যু। এবং শীতের আগাম সবজির সরবরাহ বাড়লেও বেশিরভাগেরই দর চড়া। ফুলকপি, বেগুনের দাম আকাশ ছোঁয়া, স্থিতিশীল মুরগি, মাছ। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।